শারদীয় দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা শেষে দেশ জুড়ে চলছে বিজয়া দশমী উদযাপন বিসর্জন কাল। দেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা বৈধ চালকের প্রায় 1.5 গুণ। নিয়ন্ত্রণ ভুয়া লাইসেন্সধারী চালকদের হাতে, জড়িত বিআরটে কেন্দ্রিক দালাল চক্র। দুই ভাগে বিভক্ত হয়ে আবারও সারা দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছে জেএমবি। চট্টগ্রামে গ্রেফতার সদস্যদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। যথেচ্ছ পলিথিন ব্যবহারে হারিয়ে যাচ্ছে রাজধানীর আশপাশের নদ নদীর নাব্যতা, মাটির নিচে জমছে পলিব্যাগের স্তর, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। এবং বিপিএল এর তৃতীয় আসর সামনে রেখে দেশি বিদেশি ক্রিকেটারদের দল নির্ধারণে চলছে লটারি। সময় সংবাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। তিথি একই দিনে হয় নবমীর সঙ্গে সারা দেশে আজ পালিত হচ্ছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতাও। সকালে যথারীতি নবমী পূজায় দেবী দুর্গার কাছে যজ্ঞের মাধ্যমে আহুতি দেন ভক্তরা। পরে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতাও। বিজয় শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন হবে আগামীকাল। এর মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের সকল আনুষ্ঠানিকতা। বাবার বাড়ি থেকে দেবী দুর্গার এখন স্বামী গৃহে ফেরার পালা। তাই 5 দিন ব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতায় এখন বিদায়ের সুর। সকাল 7:23 যথারীতি শুরু হয় মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা। দেবী দুর্গার কাছে আহুতি দেন ভক্তরা। সকাল 9:57 শুরু হয় দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন। ভক্তরা স্বর্গ থেকে পৃথিবীতে আসা দেবীকে নানা উপাচারে আরাধনা করে অনাচার আর সংকট মোচন এবং বিশ্ববাসীর শান্তি প্রার্থনা করেন। বেদনা বিধুর বিদায় লগ্নে দেবীকে তেল, সিঁদুর ও পান দিয়ে মিষ্টিমুখ করানো হয়। আমাদের যেন শক্তি দেন, যে কোনো খারাপের উপর যেন আমরা ভালোর জয় করতে পারি। মা বাড়িতে যাওয়ার সময় মা সিঁদুর পরাই দিতে হয়। মার বিদায় হয়, সেটা একটা অনেক কষ্টের বিষয়, কিন্তু তারপরেও আমরা সিঁদুরটা সারা জীবন বছর হাতে পরবো। এটা হলো আমাদের অনেক আনন্দের বিষয় যে মাকে সিঁদুরটা ছোঁয়াবো, তারপর আমরা হাতে পরবো। পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা পৃথিবীতে এসেছেন ঘোড়ায় চড়ে, আর স্বর্গে স্বামী গৃহে ফিরবেন পালকিতে চড়ে। এবছর যার ফলাফল শস্যহানি ও দুর্ভোগের ইঙ্গিত। দুর্ভোগের চিহ্ন এবং পূর্বাভাস দিয়ে তিনি চলে যাচ্ছেন, কিন্তু তবুও দেবী দুর্গার কাছে প্রার্থনা জানাবো জগতে যেন সবাই আমরা পরিবারকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে বসবাস করতে পারি। শাস্ত্র অনুযায়ী আজই শেষ হচ্ছে দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা। কাল হবে প্রতিমা বিসর্জন। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়িতে রয়েছেন আমাদের রিপোর্টার শাতিলা শারমিন। পূজার সব শেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা, মহানবমীর যে আয়োজন, সেই নবমীর আয়োজনের একটি ব্যতিক্রমী আয়োজন রয়েছে বাগেরহাটের হাকিমপুরের এই শিকদার বাড়িতে। কারণ এখানে নারীকে মর্যাদা দিতে যে কুমারী পূজার আয়োজন করা হয় তারই আদলে অনেকটা এখানে চলছে দেবী দুর্গার 9টি রূপের আরাধনা। 9টি রূপের যে আরাধনা, সেই আরাধনাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 9 জন মেয়েকে, যাদের বয়স আসলে 5 থেকে 9 বছরের মধ্যে, 9 জন এমন নারী মেয়েকে আসলে সাজানো হয়েছে, দেবী দুর্গার সাজে সাজানো হচ্ছে। এবং দেবী দুর্গার যে 9টি রূপ ও মহিষাসুরকে পরাজিত করার সময় যে যুদ্ধ পরাজিত করেছিলেন দেবী দুর্গা, সেই যুদ্ধে কিন্তু দেবীর 9 জন দেবী এসে যুদ্ধ করেছিলেন। এবং এই 9টি রূপই কিন্তু আসলে দেবী দুর্গার রূপ। সেই 9 জন দেবীর আরাধনা করা হচ্ছে এখানে। এবং এই 9টি রূপে 9 জন দেবী এসেছিলেন এই মহানবমীতে। তারই স্মরণে, সেই ঘটনার স্মরণে আসলে 9 জন কুমারী মেয়েকে এই পূজা মাতৃসম জ্ঞান করে দেবী দুর্গার মতো মর্যাদা করে নবদেবীর মর্যাদা দিয়ে পূজা করা হচ্ছে। এবং এখন যে পর্বটি চলছে, সেই পর্বটি আসলে তাদেরকে সাজানোর পর্ব চলছে। এবং আলতা, সিঁদুর, ফুলের মালা, মাথায় ঘোমটা, তারপরে হাতে চুড়ি, সবকিছু দিয়ে ঠিক দেবী প্রতিমার মতো করেই এই 9 জনকে সাজানো হবে। এবং 9 জন দেবীর যে
যে রূপ রয়েছে সেই 9 জন দেবীর রূপে ভক্তি করা হবে, পূজা করা হবে এবং এর পরবর্তীতে তাদের জন্য খাবার দেওয়া হবে এবং সেই খাবার যখন তারা খাবেন তখন সেই লগ্নটিকে বলা হয় দেবী দুর্গার। তখন এই 9 দেবীর আসলে ভোজন পর্ব চলে। এই ভোজন দেওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য, এই মূল আচার থাকে এই পূজার। এবং বাড়ির নারীরাই আছেন, বাড়ির যে পতিরা থাকেন, বাড়ির যে গৃহিণীরা থাকেন, তারাই কিন্তু এই পূজাটি এই পুরো আচারটি সম্পন্ন করে থাকেন। আমরা এখন আসলে পূজার আচার যারা সম্পন্ন করেন এবং এই পূজাটি আসলে কি উদ্দেশ্য করা হয় তাই আমরা একটু জানতে চাইবো এই বাসার কর্তার কাছে। তিনি আমাদেরকে জানাবেন যে দেবী দুর্গার এই আরাধনাটি তারা কেন করছেন এবং কেন এই 9 রূপের দেবীকে তারা পূজা করছেন এবং মাতৃসম জ্ঞান করে কেন তারা 9 দেবীর পূজার আচারটা করেন। মাহমুদ, যেটা বলছিলাম যে উনি আমাদেরকে যেটি জানতে চাইবো ওনার কাছে সেটি হচ্ছে যে এই যে 9 দেবীর পূজা করা হচ্ছে, এই 9 দেবীর যে দেবী দুর্গার যে 9টি রূপ, এই রূপের পূজাটা আসলে কেন করা হচ্ছে আমাদেরকে যদি একটু জানান যে 9 দেবীর যে 9 রূপের পূজা করছেন আপনারা, এই পূজাটা আপনারা আসলে কেন করছেন? সব জায়গায় তো এই পূজাটা হয় না। আমার মনে হয় আমি দেখি নাই, আমাদের এখানে আমরা শুরু করি, আমি এখনো পর্যন্ত দেখি নাই এইভাবে যে দেবীর 9 রূপে বাচ্চা কুমারী মেয়েদের দিয়ে সাজিয়ে তাদের যে প্রাণ প্রতিষ্ঠাতা, দেবীর যে প্রাণ প্রতিষ্ঠাতা তার ভিতর পাই আমরা এটাই কল্পনা করে স্বয়ং দেবী ভেবেই তাদের পূজা করি। এবং এই পূজা আমাদের এখানেই বিশেষ আকর্ষণ হিসেবে পরিচিত। আমাদের এই দক্ষিণবঙ্গে অন্তত আমি দেখি নাই, আমার জানা মতো কোথাও দেখি নাই। এটা আমরা কি কামনা করছেন, কি আশা করছেন আপনারা 9 দেবীর কাছে? আমরা 9 দেবীর কাছে আশা করি দেশ যাতে শান্তিতে থাকে, সবাই একসাথে যাতে মিলেমিশে থাকে, আমাদের সমস্ত বিগ্রহ কলহ ভুলে যে আমরা যাতে শান্তি প্রতিষ্ঠায় সবাই দেশের উন্নয়ন কামনা করি। ধন্যবাদ আপনাকে। যেমনটি দেখছিলেন মাহমুদ, আসলে এই যে 9 দেবীর পূজা যে আমি আগেও জানিয়েছিলাম যে শুধুমাত্র 9 দেবী দুর্গার রূপকেই পূজা না, আসলে ধরিত্রী মাতাকে পূজা, ধরিত্রী মাতার বিভিন্ন রূপকে পূজা, যাতে প্রতি বছর সুজলা সুফলা হয়ে থাকে এই পরিবার এবং গোলা ভরা ধান, মাঠ ভরা গোলা ভরা ধান, এই যে পুকুর ভরা মাছের যে কথাটা ছিল সেই রকমই অনেকটা যে সুখে শান্তিতে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে যাতে ঘরটা ভরপুর থাকে, কোনো রকম দুর্যোগ বিপর্যয় যাতে না আসে, তাই কিন্তু এই 9 দেবীর কাছে প্রার্থনা করা হয়। এবং উৎপাদনশীলতার যে প্রার্থনাটা করা হয় তাও কিন্তু এই প্রার্থনার মধ্যে দিয়েই চলে আসে। এবং মাতৃরূপের যে একটি মহিমান্বিত অবস্থান দেওয়া কিংবা নারীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার যে জায়গাটা, সেই চেষ্টাটাই কিন্তু রয়েছে এই পূজার মধ্য দিয়ে। কারণ পুরুষ শাসিত সমাজে যেখানে দেবী দুর্গাকে পূজা করা হচ্ছে, সেই দেবী দুর্গার বিভিন্ন রূপকে পূজা করার মধ্যে দিয়ে আসলে এরা হিন্দু ধর্মের যারা আছেন তারা বলতে চাচ্ছেন যে সর্বোচ্চ মর্যাদার আসনে তারা নারীকে দেখতে চাচ্ছেন। মাহমুদ, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি, পরবর্তীতে জানিয়ে দিতে পারবো আরো। দর্শক, বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ি থেকে পূজার আনুষ্ঠানিকতার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সাতিলা শারমিন। এদিকে রাজধানীতে মন্দিরে মন্দিরে চলছে দেবীর আরতি, আর এই মুহূর্তে রমনার কালী মন্দিরে রয়েছেন সহকর্মী মৌসুমী ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মৌসুমীর কাছে। দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা, পূজা অর্চনার যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু আগে শেষ হয়ে গেছে। অর্থাৎ 5 দিন ব্যাপী যে শারদীয় উৎসব, সে শারদীয় উৎসবের কিন্তু আজকে বিজয়া দশমী পূজার মাধ্যমে সেই পূজা অর্চনার আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল। এখন মায়ের বিদায়ের পালা। সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন যে মা 1 বছরের জন্য তিনি কৈলাস পর্বত অর্থাৎ স্বর্গে চলে যাবেন এবং স্বর্গ থেকে আবারও 1 বছর পর ভক্তদের জন্য ভালোবাসা, ধন সম্পদ, বিদ্যা বুদ্ধি নিয়ে আবারও তিনি 1 বছর পর আবার ভক্তদের মাঝে ফিরে আসবেন। এবং মূলত 5 দিন ব্যাপী যে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, এই 3 দিনই কিন্তু দুর্গাকে মহাসমারোহে সনাতন ধর্মাবলম্বীরা পালন করে থাকেন। এবং বাকি যে 2 দিন নবমী এবং দশমী, এই 2 দিন কিন্তু মূলত বিদায়ের পালা শুরু হয়ে যায়। ভক্তরা কিন্তু অভিষিক্ত নয়নে তাদের মা দেবী দুর্গাকে অর্থ থেকে স্বর্গে চলে যান তিনি, এবং তিনি তাদেরকে ধন সম্পদ, বিদ্যা বুদ্ধি দিয়ে যাবেন, সেটি কিন্তু তারা মায়ের কাছে কামনা করেন। মূলত সকাল থেকে নবমী এবং দশমী যেহেতু
একই তিথিতে করেছে সেই পূজা অর্চনা কিন্তু হয়েছে এবং পূজা অর্চনা শেষে দর্পণ পূজার মাধ্যমে এবং শান্তি জলের মাধ্যমে এরপরে মায়ের চরণে সিঁদুর দেওয়ার মাধ্যমে কিন্তু এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং এরপরে কিন্তু নারী পুরুষ সকলেই একে অপরকে কিন্তু সিঁদুর দেওয়ার মাধ্যমে তারা মায়ের কাছে প্রার্থনা জানিয়েছেন মা যেন তাদেরকে সারা বছর ভালো রাখে, স্বামী সন্তান নিয়ে যেন তারা সারা বছর সুখে শান্তিতে থাকতে পারে, সেই কামনাই কিন্তু মায়ের কাছে তারা করেছেন। এবং দেবী দুর্গা কিন্তু শক্তির প্রতীক। সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন দেবী দুর্গা শক্তির প্রতীক, তিনি শক্তির আধার হয়ে পৃথিবীতে আসেন, মহাশক্তি হিসেবে তার পৃথিবীতে আবির্ভাব হয় এবং পৃথিবীর যে অশুভ শক্তি, অশুভ ছায়া, সেই অশুভ ছায়া থেকে দেবী দুর্গা তার ভক্তদেরকে বাঁচিয়ে রাখবে, ভালো রাখবে, সেই কামনা করেই কিন্তু তারা দেবী দুর্গার প্রার্থনা করে থাকেন এবং সেই প্রার্থনাই কিন্তু তারা মায়ের কাছে করে থাকেন যে মা যেন তাদেরকে সারা বছর ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে এবং শুধু নিজের জন্য নয়, দেশ এবং দেশের শান্তিও কিন্তু তারা কামনা করেন। মূলত আজকে বিসর্জন দেওয়া হবে না, আগামীকাল দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। তো এই ছিল এদিন, এখান থেকে সব শেষ হবে। দর্শক, রাজধানীতে মন্দিরে মন্দিরে চলছে দেবীর আরতি, আর সেসব খবরাখবর জানাতে রমনার কালী মন্দির থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মৌসুমী ইসলাম। আপনারা দেখছেন সময় সংবাদ। দেশে লাইসেন্সপ্রাপ্ত বৈধ চালকের তুলনায় নিবন্ধিত গাড়ির সংখ্যা 1.5 গুণেরও বেশি, যা চালাচ্ছেন লাইসেন্সবিহীন কিংবা ভুয়া লাইসেন্সধারী অপ্রাপ্ত বয়স্ক চালকরাই। এমন তথ্য জানিয়েছে স্বয়ং বিআরটিএ। এদিকে এই অদক্ষ অশিক্ষিত চালকদের জন্যই সড়ক দুর্ঘটনায় দিন দিন সাধারণ মানুষের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে বলে মতামত বিশেষজ্ঞদের। সাইফুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। বয়স 15 কিংবা 16, নাম জাকির হোসেন। 3 বছর ধরে ওস্তাদের সাথে হেলপারি করতে করতে এখন সে নিজেই ঢাকার রাস্তায় বাস চালক। পরিবহন পেশার অনেক চালকেরই উঠে আসার গল্পটা এই একই রকম। তবে আশঙ্কার বিষয় হলো এদের বেশিরভাগেরই নেই গাড়ি চালানোর বৈধ লাইসেন্স। লাইসেন্স নাই, আমি তো গাড়ি চালাই না, আমার ওস্তাদে দিয়ে গেছে অ্যাক্টিভের জন্য। 3 বছর হেলবারি করলাম, হেলবারি করার পর আমাদেরকে চান্স দিচ্ছে। লাইসেন্স না থাকলে এরকম রিস্ক মনে হয়, লাইসেন্স থাকলে নিজের কাছে একটা শক্তি আছে। যারা না চালে তো মোটামুটি হালকা পারে, এরা মনে করে লাইসেন্স করে লইতাছে। লাইসেন্স কথা যে দালালের মাধ্যমে, যার প্রমাণমূল্য মিরপুর বিআরটিও অফিসের সামনে। ভাই আপনার গাড়ি চালানো লাগবে না, আপনি নিজের নাম ঠিকানা লিখতে পারবেন না, গাড়ি না চালাতে পারলে আমার সমস্যা। লাস্ট আমি একটা কথা বলে দিই, আপনার 8,500 টাকা খরচ হবে। যদিও একটু পরেই ক্যামেরার সামনে সবই অস্বীকার করলেন তারা। গাড়ি না চালাতে পারলে কি লাইসেন্স পায়? আপনি তো বলছেন পায়। এটা আপনি ভুল কথা বলতেছেন। বিশেষজ্ঞদের মতে সড়কে মৃত্যুর মিছিলের জন্য 90% দায়ী অদক্ষ চালক। আর বিআরটিএ বলছে চালকের ক্ষেত্রে গাড়ির মালিকদেরই সচেতন হতে হবে। হেল্পারই করতেছেন, এখনো ড্রাইভারই হলেন না, আপনি গাড়ি চালাচ্ছেন, তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন না, কি হবে? আপনি একজন গাড়ির মালিক, তাকে দেখতে হবে তিনি যখন ড্রাইভার নিয়োগ করতেছেন তাকে দেখতে হবে ড্রাইভারের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। বিআরটিএর হিসেবে দেশে লাইসেন্স প্রাপ্ত বৈধ চালকের তুলনায় নিবন্ধিত গাড়ির সংখ্যা প্রায় 10 লাখ বেশি। তাহলে যে কারো মনে প্রশ্ন আসতেই পারে, এই অতিরিক্ত গাড়ি কারা চালায়? বিশেষজ্ঞদের মতে লাইসেন্সবিহীন কিংবা ভুয়া লাইসেন্সধারী অদক্ষ চালকরাই চালাচ্ছেন এসব গাড়ি। আর এর কারণেই দেশে দিন দিন সড়ক দুর্ঘটনা বাড়ছে বলেও মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। রাজশাহীতে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য, দ্রুত কাজ করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, তৎপর থাকার দাবি কর্তৃপক্ষের। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোনো অঘটন ঘটলেই বিরোধী পক্ষকে তাতে জড়িয়ে ফেলা একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে। গতরাতে সিঙ্গাপুর থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় মির্জা ফখরুল আরো বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুতই দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। অমূলক সন্দেহ, আপনার বাংলাদেশের সমস্যা হয়েছে কি যে আপনার এত বেশি স্পেকুলেশনস যে আপনার যে সত্যটা চাপে পড়ে যায়। উনি অবশ্যই ফিরবেন, খুব শিগগিরই ফিরবেন। উনি চিকিৎসা আছেন আপনারা জানেন, এবং চিকিৎসা শেষ হয়ে আসছেন, চলে আসবেন। 2 বিদেশি হত্যায় আপনাদের দলকে জড়িয়ে অনেক রকমের তথ্য আসবে। এই সমস্ত অমূলক, বিভ্রান্তিমূলক এবং দুর্ভাগ্যজনকভাবে বিরোধী দলকে যে কোনো বিষয়ে দায়ী করাটাই আপনার এখানে একটা প্রথা হয়ে দাঁড়িয়ে গেছে, যেটা হয়তো বা খুব কনভিনিয়েন্ট তাদের জন্য।
কারাগারে বন্দী এবং আন্ডারগ্রাউন্ড দুভাগে বিভক্ত হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সারা দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এর মধ্যে বগুড়ার কাহালু এলাকার ডাক্তার নজরুল আন্ডারগ্রাউন্ড গ্রুপটির মাধ্যমে জেএমবিকে সংগঠিত করলেও কারাগারে বন্দীদের নেতৃত্বে রয়েছে হাফেজ রায়হান নামে আরেকজন। চট্টগ্রামে গ্রেফতার হওয়া জেএমবি সদস্যদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। শায়ক আব্দুর রহমান এবং বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হওয়ার পর জেএমবি নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। এরপর সংগঠিত করতে শীর্ষ পর্যায়ের নেতৃত্বে কয়েকবার পরিবর্তন আনে জঙ্গি সংগঠনটি। সবশেষ শীর্ষ নেতা সাইদুর রহমান গ্রেপ্তার হওয়ার পর কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ে তারা। সম্প্রতি চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্যরা তাদের নেতৃত্ব নিয়ে আদালতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। জেএমবির যারা তাদের সহযোগীদের নাম বলছে, যেহেতু তারা তাদের সাথে ছিল এবং জঙ্গি কর্মতৎপরতার সাথে তারা সম্পৃক্ত, সেই হিসাবে তাদের নামটা বলছে এবং এটা সত্য এবং এটার কোনো বিকল্প নেই। তারা বর্তমানে দুটো ভাগে বিভক্ত হয়ে কাজ করছে। কেউ দাওয়াতি কার্যক্রম করেন, কেউ তাদের অন্যান্য যে ইউনিট আছে সেখানে কাজ করে। তার মধ্যে একটা গ্রুপের নেতৃত্ব দিচ্ছে ডাক্তার নজরুল, যারা চিটাগাং কার্যক্রম পরিচালনা করে। তো এদের সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি এবং এদেরকে আইনের আওতায় আনবো। সিএমপি কমিশনারের ধারণা, দেশকে অস্থিতিশীল করতে জঙ্গিদের পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে। জেএমবি বলেন বা অন্যান্য জঙ্গি যাই বলেন, এরা এক এক সময় এক এক নাম দিয়ে হয়তো আত্মপ্রকাশ করে। যেখানেই তারা উত্থানের চেষ্টা করছে সেখানেই বাধাগ্রস্ত হচ্ছে। মেইন কিং পিন জিয়ে তার নামটি এসেছে। আমরা তাকে কেন্দ্র করে তার নাম সহ আরো কিছু আলামত আমরা পেয়েছি। সেই আলামতটা যাচাই বাছাই করে আমরা তার সার্চে খুঁজছি, তাকে খুঁজছি। অভ্যন্তরীণ কুন্দলের জের ধরে কয়েক মাস আগে ডাক্তার নজরুলকে হাফেজ রায়হানের সমর্থিতরা হত্যা করেছে বলে দাবি করা হলো চট্টগ্রামের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর লন্ডনে আবারও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে পূর্ব লন্ডনে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বাড়িতে ফেরার পথে অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক তার উপর অতর্কিত হামলা চালায়। এতে শামসুদ্দিন চৌধুরী আহত হলেও তিনি আশঙ্কা মুক্ত বলে জানা গেছে। হামলার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এর আগে 2012 সালের 27 জুন লন্ডনে তার বাড়ির সামনে অজ্ঞাত পরিচয় লোকজনের হামলার শিকার হন বিচারপতি শামসুদ্দিন। যথেচ্ছ পলিথিন ব্যবহারের কারণে হারিয়ে যাচ্ছে রাজধানীর আশপাশের নদ নদীর নাব্যতা। মাটির নিচে পলিব্যাগের স্তর জমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূগর্ভের পানি সঞ্চালন প্রক্রিয়াও। এতে মাটি থেকে পানির সংস্পর্শ না থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে রাজধানী। ঝুঁকিতে পড়ছে জীববৈচিত্র্য। পলিথিন নিয়ে সেলিয়া সুলতানার ধারাবাহিক প্রতিবেদনে রাজ দেখুন দ্বিতীয় পর্ব। পলিথিনের প্রভাবে মাটির 4টি উপাদান সমভাবে সংঘবদ্ধিত না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর বৃদ্ধি। এছাড়া কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পলিথিন পোড়ানোর কারণে ডাইঅক্সিন নামে বিষাক্ত গ্যাস তৈরি হয়, যা নিচের বায়ুস্তরকে দূষিত করে। আবার পলিথিন জমা হওয়ায় এবং সূর্যের আলো পৌঁছাতে না পারায় অ্যাকোয়াটিক সিস্টেম নষ্ট হচ্ছে। আর এই সবকিছু মিলেই পরিবেশ হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। আমাদের আন্ডারগ্রাউন্ড অ্যাকোয়াফারের জলসিঞ্চনের জন্য অন্যতম প্রধান আধার, এবং এই আধারগুলো আমরা ক্রমাগত পলিথিন দিয়ে ভরে ফেলার কারণে এক নম্বর হচ্ছে জীববৈচিত্র্য সম্পূর্ণরূপে বিলোপ হচ্ছে, পাশাপাশি অ্যাকুইফারে আর পানি যেতে পারছে না। পলিব্যাগ শুনতে যত সস্তা মনে হয়, এটার পরিবেশের উপর এটার প্রভাব যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন এটা কিন্তু মোটেও সস্তা না, বরং এটার ব্যবস্থাপনা অনেক বেশি ব্যয়বহুল। বাংলাদেশ নৌ আভ্যন্তরীণ কর্তৃপক্ষের এক বিশ্লেষণে দেখা যায় পলিথিন সহ বিভিন্ন বর্জ্য পদার্থ জমা হয়ে বুড়িগঙ্গা এবং শীতলক্ষার প্রায় 10 থেকে 12 ফুট পর্যন্ত ভরাট হয়ে নাব্যতা হ্রাস পেয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থাপনা দেবে যাওয়ার দুর্ঘটনার জন্য পলিথিনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সমস্ত পানি গড়িয়ে গড়িয়ে এখন সাগরে চলে যাচ্ছে, ফলশ্রুতিতে আমাদের ভূগর্ভস্থ পানির স্তর খুবই দ্রুততম সময় নেমে যাচ্ছে। এর ফলে কিন্তু পুরো শহর এক ধরনের লিকুইডিফিকেশন বা ভূমিধসের জন্য ধীরে ধীরে হুমকির দিকে চলে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র আইন প্রণয়ন করেই নয়, আইনের যথাযথ প্রয়োগ করা গেলে সম্ভব নদী বাঁচানো, সম্ভব নিরাপদ শহর গড়া। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। উৎসবের সময় নতুনত্বের খোঁজে থাকা ক্রেতাদের চাহিদার বিপরীতে স্বাভাবিক সময়ের চেয়ে বেড়ে যায় নানা ধরনের পণ্যের বিক্রি। শুধু তাই নয়, উৎসব উপলক্ষে গ্রামীণ থেকে শুরু করে সব পর্যায়ে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে উৎসব কেন্দ্রিক অর্থনৈতিক গতিশীলতা সামগ্রিক অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।
বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। ধূপ ধুনো ঢাকঢোল আর ভক্তের প্রণাম প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মন্দিরে মন্দিরে ধূপ, প্রতিমা দর্শন আর স্বজনদের সাথে উৎসবের আমেজে সময় কাটানো, এসবেরই জন্য ধর্মানুসারীদের রয়েছে বিশেষ প্রস্তুতি আর বাড়তি কেনাকাটা। শুধুমাত্র শাখা সিঁদুর দিয়েই তো সমাপ্তি না, পুজোর জামা কাপড় কিনতে হয় ঘরের সদস্যদের জন্য। উৎসবটাকে কেন্দ্র করে কিন্তু আমরা অনেক আগের থেকে প্রিপারেশনটা নিই, একদম পোশাক থেকে শুরু করে খাবার দাবার, ড্রেস আপ সবকিছু মিলে আমাদের একটা প্রস্তুতি ঘরেও যেরকম থাকে বাইরেও। তাদের চাহিদাকে মাথায় রেখে দোকানিরাও নিয়ে থাকেন বাড়তি প্রস্তুতি, যার রেশ থাকে উৎসবের পরও। মা বোনেরা সবাই আনন্দ করে পুজোর শাখা নিতে আসে সুন্দর করে, এবং পুজোর মধ্যে আমাদের বিক্রি বাড়ে। নতুন কাপড় চোপড় কেনার একটা হিড়িক পড়ে যায়, ধুম পড়ে যায়। আর বছর জুড়ে নানা উৎসব পার্বণ লেগে থাকায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে রয়েছে এর গুরুত্বপূর্ণ অবদান, এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। উৎসবকে ঘিরে যে ডিমান্ড তৈরি হয়, অন্যদিকে সাপ্লাই সাইডেও কিন্তু কর্মসংস্থান বলি, উৎপাদন বলি, সেটার পরিমাণটা বেড়ে যায়। উন্নত দেশেও এটা ভূমিকা রাখে, কিন্তু আমাদের মতো দেশে যেখানে সারা বছরই দেখা যায় যে নানান রকম উৎসব আছে, সেরকম একটা দেশে সামাজিকভাবে যেমন একটা গুরুত্ব আছে, অর্থনৈতিকভাবে কর্মসংস্থান সৃষ্টিতে, আয়ের বৃদ্ধিতে এবং সর্বোপরি অর্থনীতির যে প্রবৃদ্ধির চাকা ঘোরাতে উৎসব একটা ভূমিকা রাখে। তবে উৎসব কেন্দ্রিক চাহিদাকে কেন্দ্র করে পণ্যের বাড়তি দাম হাঁকার রীতি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন তারা। হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, দ্রুত কাজ করে দেওয়ার নামে দালালরা তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ। অন্যদিকে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা নানা অজুহাতে ঘুরাচ্ছে দিনের পর দিন। অবশ্য দালালদের দৌরাত্ম্য বন্ধে তৎপর থাকার কথা জানালেন পাসপোর্ট কর্মকর্তারা। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। প্রতিদিন 2 থেকে 250 মানুষ ফর্মের জন্য লাইন ধরেন রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে। এই মানুষগুলো চিকিৎসা, উচ্চশিক্ষা, বেড়াতে বা কাজের জন্য দেশের বাইরে যেতে আগ্রহী, কিন্তু ছোটখাটো ভুলের কারণে দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আঠা লাগাতে হবে, এটা ঠিকমতো স্টাবলিং হয়নি, তারপরে হচ্ছে এটা হারিয়ে গেলে আমাদের দায় দায়িত্ব নেই। দীর্ঘ 4 মাস হয়ে গেল, আমি পাসপোর্ট এখনো পাই নাই। একটা ভুলের কারণে দাঁড়া থাকি চালাইছে, টাকা দিলে কোনো ভুল থাকিচ্ছে না, টাকা দিলে বাস ঠিক। এদিকে পাসপোর্ট প্রত্যাশীদের কাছ থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার নামে টাকা নিচ্ছে দালালেরা। ধরেন ফর্ম লিখতে পারে না, আমরা লিখে টিকে দিয়ে আমাদেরকে 50-100 টাকা দেয়। এখন 250-100 টাকা দিলে এখানে বাইরে লিখে দেয়, এটাতেই কাজ হয়ে যায়। অবশ্য পাসপোর্ট অফিসের এই কর্মকর্তার দাবি, নিয়মিত মনিটরিং করে দালালদের দৌরাত্ম্য বন্ধে তৎপর তারা। কোনো জনগণ যাতে ভোগান্তির শিকার না হয় সেই জন্য প্রশাসন সবসময় অত্যন্ত তৎপর থাকে এবং সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে। 2010 সাল থেকে শুরু হওয়া মেশিন রিডেবল পাসপোর্ট করতে খরচ হয় 6000 টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। আবারও দুর্গাপূজার খবর। দেশের বিভিন্ন মণ্ডপে মণ্ডপে চলছে সনাতন ধর্মাবলম্বীদের নবমী ও বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে রাজশাহীর প্রতিশ্রুতি মণ্ডপে রয়েছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং চট্টগ্রামের কুসুম কুমারী বালিকা বিদ্যালয় মণ্ডপে রয়েছেন রিপোর্টার কমল দে। প্রথমে চলে যাচ্ছি কমলের কাছে। কমল। ধন্যবাদ। যে সকাল দশমী তিথি অনুযায়ী সকাল 8:30 থেকে শুরু হয়েছে দশমী পূজা, যে অঞ্জলি পর্ব, সে পর্ব এখনই চলছে। নগরীর 298টি পূজা মণ্ডপে মূলত এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকে প্রতিটি মণ্ডপে চলছে অঞ্জলি পর্ব। আপনি জানেন যে তিথি অনুযায়ী নবমী এবং দশমী একসাথে হলো, নবমী পূজা শেষ, দশমী পূজাও শেষ, এখন অঞ্জলি পর্ব, কিন্তু আজ প্রতিমা বিসর্জন হচ্ছে না। এক্ষেত্রে পূজা কমিটিগুলি বলছে আগামীকাল তারা দুপুরের পর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে মূলত এই প্রতিমা বিসর্জন দেবে। আপনি জানেন যে গত 4 দিন আগে মা দুর্গা কৈলাস থেকে পৃথিবীতে এসেছিলেন পালকিতে চড়ে, এবং তিনি যাবেন দোলা যাওয়ার সময় দোলা চলে যাবেন, অর্থাৎ পৃথিবীতে এসেছিলেন যে অসুর বিনাশের জন্য। এর মধ্যে আমরা দেখেছি ষষ্ঠী তিথিতে মূলত মা দুর্গাকে আহ্বান জানানো হয়েছিল এই পৃথিবীতে অসুর বিনাশের জন্য, এবং সপ্তমী তিথিতে নবপত্রিকা স্থাপনের মাধ্যমে মা দুর্গার প্রাণ সঞ্চার করা হয়, এবং অষ্টমী তিথিতে এসে মা দুর্গাকে অস্ত্র শস্ত্রে সজ্জিত করে যুদ্ধে অবতীর্ণ হয় মা দুর্গা। এক্ষেত্রে মা দুর্গার আরেকটি রূপ যে কুমারী পূজায় পূজা করা হয়েছিল সে অষ্টমী তিথিতে। এর
এরপর অষ্টমী এবং নবমী তিথি যে সন্ধিক্ষণ, যে সময় বলা হয়ে থাকে মা দুর্গা অসুর বিনাশ করেছিলেন, সেই সময়তে সম্পন্ন হয়েছে যে সন্ধি পূজা। এরপর নবমী পূজা সম্পন্ন হয় এবং জানেন যে যেহেতু তিথি অনুযায়ী এবং নবমী এবং দশমী একই দিনে পড়েছে এবং সে কারণে নবমী পূজা শেষ করে পূজার্থীরা মূলত দশমী পূজা শুরু করেছে। দশমী পূজাও শেষ, এখন চলছে অঞ্জলি পর্ব। আমরা দেখেছি শত শত চট্টগ্রাম নগরীর অধিকাংশ পূজা মণ্ডপে দেখেছি আমরা শত শত পূজার্থী এবং পুণ্যার্থীরা এসে সকাল থেকে এসে তারা অঞ্জলি গ্রহণ করছেন এবং সেই অঞ্জলি প্রদানের পরপরই কিন্তু মঙ্গল কামনায় পৃথিবী জুড়ে যে মঙ্গল অস্থিরতা বা যে অশান্তি রয়েছে সেই অশান্তি বা মঙ্গল কামনায় কিন্তু সব জায়গার মধ্যে মঙ্গল জল ছিটানো হচ্ছে। এক্ষেত্রে বলা হচ্ছে যে মা দুর্গার কাছে বলা হচ্ছে মা দুর্গা অসুর অর্থাৎ সমস্ত কিছু খারাপ তার বিনাশের জন্য মূলত এই পৃথিবীতে এসেছিলেন, সেই ধারা যেন অব্যাহত থাকে সেই বিষয়টি মূলত এখানে প্রচার করা হচ্ছে। আরেকটি বিষয় বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ আমরা দেখেছি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে অসাম্প্রদায়িক চেতনা, সেই চেতনার কথা বলা হচ্ছে এই দুর্গা পূজা থেকে। আমরা দেখেছি আজ কিন্তু সকাল থেকে শুধু যে হিন্দু ধর্মাবলম্বীরাই কিন্তু এই পূজা মণ্ডপে আসেন তা কিন্তু নয়, আমরা অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও কিন্তু দেখেছি পূজা মণ্ডপে আসছেন। তারা তাদের যে বন্ধু বান্ধব তাদের সাথে তারা এদের পূজার আনন্দটি তারা উপভোগ করছেন। এক্ষেত্রে বলা যায় আরেকটি বিষয় যে যেহেতু একটু নাশকতার আশঙ্কা করা হয়েছিল প্রায় 298টি পূজা মণ্ডপে, যে কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। চট্টগ্রামে এবার শহরের মধ্যে 298টি পূজা মণ্ডপ রয়েছে এবং এর বাইরে জেলা রয়েছে প্রায় 1700 পূজা মণ্ডপ। এর মাঝে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে এই পূজা পর্ব সুসম্পন্ন করার জন্য। এখন পর্যন্ত বলা যায় উৎসবমুখর পরিবেশে, অনেকটা উৎসবমুখর পরিবেশ এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে চট্টগ্রামে দুর্গাপূজা সম্পন্ন হচ্ছে। আজ নবমী এবং দশমী পূজা সম্পন্ন হলো। পূজা কমিটির কর্মকর্তারা জানিয়েছেন তারা আগামীকাল দশমী পূজাতে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করবেন আগামীকাল পতেঙ্গার সমুদ্র সৈকতে। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রাম থেকে পূজা সর্বশেষ। এখন রাজশাহীর পূজার খবর জানার জন্য আমরা চলে যাব সহকর্মী রকির কাছে। রকি, আমি এখন রাজশাহীর প্রতিশ্রুতি পূজা মণ্ডপে আছি। আমি সকাল থেকে বিভিন্ন মণ্ডপে ঘুরেছি এবং এই মণ্ডপগুলোতে দেখেছি আজকে নবমী এবং দশমী এই পূজাটি একসাথে চলছে। এখন এখানে আমি যে মণ্ডপটিতে আছি এখানে পূজা শেষ হয়েছে, পূজার শেষে অঞ্জলি দেওয়া হয়েছে এবং এর পরপরই কিন্তু এই যে সিঁদুর দেওয়া চলছে, সিঁদুর খেলা চলছে। এটি নবমী এবং দশমী এই দিনে দেওয়া হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সময় টিভির দর্শকদের আমরা দেখাতে পারছি যে এখন রাজশাহীর যে প্রতিশ্রুতি পূজা মণ্ডপ আছে সেখানে মূলত পূজা শেষে এই তাদেরকে এই সিঁদুর দেওয়া হচ্ছে। তো আমরা জিজ্ঞাসা করেছিলাম এই আসলে মূলত এই সিঁদুর দেওয়ারও একটি কাহিনী আছে। সেই ঘটনাটি তারা বলছেন যে এই সিঁদুর দেওয়ার মাধ্যমে তাদের যেন সিঁদুর অটুট থাকে, সেই জন্যই মূলত তারা প্রতি বছরই এই সিঁদুর খেলে থাকেন নবমী ও দশমী অনুষ্ঠানে। কালকে এই বিসর্জনের মধ্য দিয়ে শুক্রবার আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় যে দুর্গোৎসব আছে সেটি শেষ হবে। আমি সকাল থেকে মণ্ডপগুলোতে ঘুরছিলাম। রাজশাহীর যে 410টি পূজা মণ্ডপ আছে এই পূজা মণ্ডপগুলোতে যেন সার্বিক এবং নিশ্চিন্তে এবং সুন্দরভাবে পূজাগুলো অনুষ্ঠিত হয়, সেজন্য কিন্তু 19,000 আনসার কর্মীকে প্রদান করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন যারা এই পূজাটি ভালোভাবে অনুষ্ঠিত হয় সেই জন্য কিন্তু তারা তৎপর হয়েছিলেন। এছাড়াও কিন্তু আরেকটু যদি বলে রাখি যে এই পূজা আজকে কিন্তু দর্শক, শারদীয় দুর্গোৎসবের খবর জানাতে রাজশাহী থেকে সাইফুর রহমান রকি এবং চট্টগ্রামের কুসুম কুমারী বালিকা বিদ্যালয় মণ্ডপ থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দেব। দর্শক, রাজধানীর মিরপুরের কালশীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহতের ঘটনায় গাড়ি চালকের গ্রেফতারের দাবিতে কালশী মাটি কাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার শফিক মোহাম্মদ। এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালশী এবং ইসিবি অর্থাৎ ক্যান্টনমেন্টের সাথে যে সংযোগ সড়ক ছিল সেই সংযোগ সড়কটির ঠিক মাঝামাঝি অংশে। এই অংশটির নাম হচ্ছে মানিকদি এবং এখানে গতকাল রাতে কিন্তু একটি সড়ক দুর্ঘটনা হয়েছিল এবং সেই সড়ক দুর্ঘটনায় একজন এইচএসসি পাশ করা শিক্ষার্থী অর্থাৎ এবছর সে অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করছেন এবং সে পড়তো ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। তার নাম ছিল শারমিন আক্তার। গতকালই তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান এবং এ কারণে কিন্তু এই সকাল 10টা থেকে এখন পর্যন্ত অর্থাৎ প্রায় 12:30 নাগাদ সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী এবং তাদের দাবি যে এখানে একটি
স্পিড ব্রেকার করতে হবে। এবং এর আগে কিন্তু শুধু এই শারমিন আক্তার না, এর আগেও এই ভিকটিম হয়েছেন, এই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। এবং প্রায় এলাকাবাসী যেটা আমাদেরকে জানিয়েছে সেই সংখ্যাও কিন্তু নেহায়েত কম না। প্রায় গত 6 বছরে প্রায় 12 জন মতো সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং এই সড়কেই সেটি হয়েছে। এর আগেও তারা প্রায় 6 থেকে 7 বার তারা এই সড়কটি অবরোধ করে তারা দাবি করেছে যে এখানে হচ্ছে স্পিড ব্রেকার তৈরি করা হোক, কিন্তু আসলে এর আগে যে সমস্ত দাবিগুলো করা হয়েছিল সেই দাবির সাথে প্রশাসনের পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি, যে কারণে বারবার এই ধরনের দুর্ঘটনা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তবে আজকে যেটা তারা দাবি করেছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন বা রাস্তার ওপরে যে অবরোধ সেটা চলবে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পাশেই এই কিছুক্ষণ মানে 1 থেকে 2 মিনিটে আমরা যখনই সরাসরি সংযুক্ত হলাম আপনার সঙ্গে, তখনই কিন্তু আর্মি এবং পুলিশের সহযোগিতায় কিন্তু রাস্তার একটি পাশ থেকে অবরোধ সরিয়ে নেওয়া হয়েছে এবং গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো মোটামুটি রাস্তার এক পাশে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা এবং অপর পাশে গাড়ি কেবল ছেড়ে দেওয়া হলো। আপনি দেখতেই পাচ্ছেন প্রায় দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা মতো অবরোধ ছিল এবং অবরোধের পর এই গাড়ি কিছুক্ষণ আগেই চলাচল শুরু করেছে। তো এলাকাবাসী যে জিনিসটি বলছেন যে বারবারই যে আসলে এই যে বারবার এরকম সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং বারবার কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা কর্ণপাত করছেন না, কিন্তু আসলে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছেন। গতকালও একটি মেয়ে মারা গেছে সন্ধ্যার দিকে এবং তারপর মধ্যরাতের দিকেও কিন্তু আরো একজন পথচারী মারা গেছে। তো যাই হোক, মোটামুটি এই যে সড়ক দুর্ঘটনায় বারবার এই এলাকায় নিহতের ঘটনা ঘটছে, এই থেকে পরিত্রাণ চান এলাকাবাসী। এ কারণে তারা যতক্ষণ না পর্যন্ত এই স্পিড ব্রেকার তৈরি করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাকে জানিয়েছেন। তো মোটামুটি এই ছিল সড়ক অবরোধের খবর। আমি চলে যাচ্ছি আপনার কাছে। এজি দর্শক, রাজধানী মিরপুরের কালশিতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহতের ঘটনায় গাড়ি চালকের গ্রেফতারের দাবিতে কালশি মাটিকাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আর সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মাহমুদ। যাচ্ছি পরের প্রসঙ্গে। লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, গতরাত 3টার দিকে জেলার চরশাহী ইউনিয়নের একটি ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালায় তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে ডাকাতরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে রহিম নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও 2টি রামদা উদ্ধার করে পুলিশ। বয়সন্ধি কয়েক দশক আগেও শব্দটি খুব একটা পরিচিত ছিল না মানুষের কাছে। বর্তমানে শব্দটির সঙ্গে একটু একটু করে পরিচিত হতে শুরু করেছে মানুষ, কিন্তু এখনো লজ্জা আর প্রচলিত সংস্কার স্বাভাবিক আলোচনায় আসতে দেয়নি বিষয়টিকে। এতে দেশের অধিকাংশ ছেলেমেয়ের কৈশোর পার হয় মানসিক আর শারীরিক নানা ভীতি আর অস্থিরতার মধ্য দিয়ে। দীর্ঘদিনের সামাজিক ও মানসিক গোড়ামি ভেঙে অনুকূল একটি পরিবেশ কারা কিভাবে তৈরি করবেন তাই খোঁজার চেষ্টা করেছেন শাতিলা শারমিন। আর ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। শৈশব পেরোনো এই কিশোরদের আড্ডা এখন বন্ধু বান্ধব মিলে নির্জন কোনো জায়গায়। নিজেকে নিয়ে নানা না জানা প্রশ্নের কোনো উত্তর পায় না তারা কারো কাছে। বাবা মা ও ছেলে মেয়ের কাছে এই জিনিসটা বলতে একটু লাজুক, ছেলে মেয়েরাও বলতে লাজুক। শরীরের পরিবর্তন করতেছে, এই সময় আমি কি করব, মানে এই ধরনের বিষয়গুলো আমি বই থেকে সলভ করতে পারি। দোলাচলের অবস্থা নিয়ে ঘরবন্দি এ সময়ের বেশিটা কাটে টিভি দেখে। শুনে ওরা গ্রামের মেয়ে, তো সমস্যার কথা তোরা বলেন। আস্তে আস্তে কি দূরত্ব সৃষ্টি হয়েছে বড় হওয়ার পর থেকে, ছেলেদের সাথে আলাদা, মেয়েদের সাথে। 15 বছর আগে বেসরকারি একটি টেলিভিশনে প্রথম প্রচারিত হয় গিয়াসউদ্দিন সেলিমের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক বিপ্রতীপ। সেই সময় সামাজিক বাস্তবতায় বয়সন্ধি ছেলেমেয়েদের নিয়ে করা কাজটি ছিল সাহসী এক পদক্ষেপ। ওই সময়ে মিমস, স্বপ্নদোষ, এই সমস্ত শব্দ কেউ ব্যবহারই করতে পারতো না। এক্ষেত্রে সরকারি টেলিভিশনের দায় সবচেয়ে বেশি। প্রাইভেট চ্যানেলগুলো কিশোর কিশোরীদের জন্য একটা করে প্রোগ্রাম যদি থাকে, ওতে যদি একটু খানিকটাও সত্য বলা যায়। নিয়মিত না হলেও কিছু গণমাধ্যমের অনুষ্ঠান বা লেখনীতে কালে ভদ্রে উঠে এসেছে এই প্রসঙ্গটি। গণমাধ্যমের পুরো পরিসরে যার পরিমাণ বেশ কম। শুনছিলাম কিশোর কিশোরীরা
তারা শেয়ার করছিলেন তাদের বড় হয়ে উঠবার অভিজ্ঞতা। এগুলো এত সেন্সিটিভ, আমরা কিন্তু অনেক সময় শিক্ষিত জনগোষ্ঠীও এটাকে আতঙ্কিত হয়ে উঠতে চায়। এই বুঝি গণমাধ্যম এসে আমাদের সমস্ত কিছু মুক্ত করে দিল, এই বুঝি গণমাধ্যম আমাদের ছেলে মেয়েদেরকে উস্কে দিল। যে গণমাধ্যম নানা ধরনের সামাজিক গোঁড়ামিতে পরিবর্তন এনেছে এবং জনমনে সচেতনতা তৈরি করেছে, সেই গণমাধ্যমকেই এগিয়ে আসতে হবে সৃজনশীল পরিবেশনা নিয়ে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের মেঘনায় তেলবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গতরাত 9টার দিকে ওটি ওশান নামের জ্বালানি তেলবাহী একটি জাহাজ চট্টগ্রাম যাচ্ছিল। জাহাজটি মেঘনার জাহাজমারি এলাকায় পৌঁছলে হঠাৎ ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় জাহাজের মাস্টার সহ 13 জন স্টাফ সাঁতরে তীরে ওঠেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মেঘনা এখানে আসা, এই পথে আসে মানে হঠাৎ ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুন লেগে গেছিল আর কি। ঘটনাস্থলে এসেই আমরা দেখি আগুন অনেক বড়। সাথে সাথে আমরা আমাদের যে মানে জাহাজ আছে ওইখান থেকে 2টা লাইন বের করে দুদিক থেকে আমরা এটাকে ঘিরে ধরি এবং আগুন দ্রুত আয়ত্তে নিয়ে আসি। আগুন আয়ত্তে আনার কারণে অনেক বড় ধরনের মানে ক্ষতির হাত থেকে আমরা সম্পদকে রক্ষা করতে পেরেছি। এবার দেশের বাইরের খবর। আগামী 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে মনোনয়ন নেবেন না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন উপস্থিত ছিলেন এই সংবাদ সম্মেলনে। চলতি বছরের মে মাসে মস্তিষ্কে ক্যান্সারজনিত কারণে মারা যান জো বাইডেনের ছেলে বিউ বাইডেন। তিনি ও তার পরিবার এই শোক কাটিয়ে উঠতে পারলেও নির্বাচনী প্রচারণা ও প্রস্তুতির জন্য যে সময় প্রয়োজন তা পেরিয়ে গেছে বলে মন্তব্য করেন বাইডেন। এর আগে দুবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছেন 72 বছর বয়সী জো বাইডেন। মার্কিন গণমাধ্যম জানায়, হিলারি ক্লিন্টন ইমেইল কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় এখন জো বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিতে চাইছে ডেমোক্র্যাট নেতারা। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর তৃতীয় আসরকে সামনে রেখে সকাল থেকে রাজধানীর হোটেল রেডিসনে শুরু হয়েছে খেলোয়াড়দের প্লেয়ার বাই চয়েস বা লটারির মাধ্যমে দল নির্ধারণ প্রক্রিয়া। এদিন প্রথম পর্বে 6 আইকন ক্রিকেটারদের লটারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত অনুযায়ী সব শেষে অনুষ্ঠিত হবে 6 আইকন ক্রিকেটারের লটারি। তাই প্রথমেই 4 ক্যাটাগরির ক্রিকেটারদের লটারি শুরু হয়, যেখানে শুরুতে দেশের মোট 130 জন ক্রিকেটার এবং পরবর্তীতে বিদেশের প্রায় 200 ক্রিকেটারের লটারি অনুষ্ঠিত হবে। লটারি অনুযায়ী সৌম্য সরকার ও আরাফাত সানি রংপুর রাইডার্স, সাব্বির রহমান বরিশাল বুলস, মোস্তাফিজুর রহমান ও মোশাররফ রুবেল ঢাকা ডায়নামাইটস, চিটাগাং ভাইকিংসে তাসকিন ও এনামুল হক বিজয়, কুমিল্লা ভিক্টোরিয়ার্সে শুভাগত, ইমরুল ও লিটন, এছাড়া সিলেট সুপারস্টার্সের হয়ে খেলবেন রুবেল। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শারদীয় দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা শেষে দেশ জুড়ে চলছে বিজয়া দশমী উদযাপন, বিসর্জন কাল। দেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা বৈধ চালকের প্রায় 1.5 গুণ, নিয়ন্ত্রণ ভুয়া লাইসেন্সধারী চালকদের হাতে, জড়িত বিআরটিএ কেন্দ্রিক দালাল চক্র। 2 ভাগে বিভক্ত হয়ে আবারও সারা দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছে জেএমবি। চট্টগ্রামে গ্রেফতার সদস্যদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। যথেচ্ছ পলিথিন ব্যবহারে কমে যাচ্ছে রাজধানীর আশপাশের নদ নদীর নাব্যতা, মাটির নিচে জমছে পলিব্যাগের স্তর, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। এবং বিপিএল এর তৃতীয় আসর সামনে রেখে দেশি বিদেশি ক্রিকেটারদের দল নির্ধারণে চলছে লটারি। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে, আর সঙ্গেই থাকুন সময়।